বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো কোথায় খোকা, ওরে বুকে আয় আয়। বাবা কত রাত দেখি না তোমায়। আমি জানি না আমি কতটুকু এখনো শিল্পী হতে পারছি, বাট আমার যারা ভক্ত শ্রোতা তারা আমাকে শিল্পী হিসাবে গ্রহণ করছে, এই কারণে আমি শিল্পী। কিন্তু আমি তো কোনোদিন গান শিখিনি। ভক্তরা বলছে, আমি ওইটা আসলেই ধরে নিচ্ছি যে না আমি মনে হয় এরকম, বাট আসলে আমি তো কিছুই না, আমি ওই লেভেলের কোনো শিল্পীই না। আমার ওই জায়গাটায় নিজেকে মনে করাটা হচ্ছে যে ভুল হয়েছে। ভক্ত শ্রোতাদের এখানে কোনো ভুল নেই আসলে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। গানের যে ইন্ডাস্ট্রিটা আছে এখানে যদি কাজ করতে হয় তাহলে আপনাকে যেগুলা করতে হবে সেগুলো হচ্ছে যে সবার সাথে সুসম্পর্ক মেনটেন করা, যেটা আমার দ্বারা সম্ভব হয়ে ওঠেনি। তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছে, তাদের সাথে বেয়াদবি করে ফেলছি। আমার নাম মাইনুল আহসান নোবেল। তো সেখানে যদি ইংলিশে লেখেন তাহলে আপনার মাইনুল লিখতে গেলে এম ব্যবহার করা লাগবে, এম। আহসান লিখতে গেলে এ ব্যবহার করা লাগবে, এবং যদি নোবেল লিখতে যান এন ব্যবহার করা লাগবে। সো নামের যে ইনিশিয়ালসগুলো, প্রথম অক্ষরগুলো, এগুলো নিলে ম্যান হয়। তো নোবেলের সাথে ম্যানটা যুক্ত করে দিছি, মাইনুল আহসান নোবেল = ম্যান। যদি কেউ শিল্পী হয় তাহলে তো সে নিজের থেকেই হবে। আমি জানি না আমি কতটুকু এখনো শিল্পী হতে পারছি, বাট আমার যারা ভক্ত শ্রোতা তারা আমাকে শিল্পী হিসাবে গ্রহণ করছে, এই কারণে আমি শিল্পী। কিন্তু আমি তো কোনোদিন গান শিখিনি। তবে আমি বলবো যে ঢাকায় আসছি যখন 2016-তে, তখন একটা ব্যান্ড ব্ল্যাকস্টেইনের সঙ্গে আমি প্রতিনিয়ত মানে প্র্যাকটিস করি, এবং হচ্ছে যে তাদের সাথে একটা অ্যালবাম রেকর্ডিং করি। তো আমার এই গান মানে প্রফেশনালি করতে পারার পেছনে আমার ব্ল্যাকস্টেইন ব্যান্ডটা পুরোপুরিভাবে আমি তাদেরকে ক্রেডিট দেবো, এবং মূলত যে ব্যক্তিটাকে ক্রেডিট দেবো তার নাম হচ্ছে আরিফ ভাই, সৈয়দ আরিফ আল হক। উনি রিসেন্টলি আর্টসেলের যে অতৃতীয় অ্যালবাম এটা পুরোপুরি করছেন, মানে উনি সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। সো আমাকে স্টুডিওতে কীভাবে গান গাইতে হয়, স্টুডিওতে কন্ডেন্সার মাইক্রোফোনের সামনে, এটা আরিফ ভাই শিখেছে। তো এই ক্রেডিটটা ওনার কাছেই যায় আসলে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মন মলিন মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মন মলিন মুখে জাগালো ভাষা। আজ রক্ত কমলে গাথা, আজ রক্ত কমলে গাথা মাল্যখানি। বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে, মুক্তির মন্দির সোপান তলে। কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। আমার একটা ছোট বোন আছে, নিজের আপন চাচাতো বোন, নাম মোহনা। ও আমাকে বলে যে ভাই এরকম তো হচ্ছে একটা প্রতিযোগিতা, তুমি তো গান গাও, তুমি যাবা কিনা। ও তখন অনেক ছোট ছিল, এখনও ছোট। মূলত ও আমাকে জিনিসটা জানায়, বলে। এখান থেকে আমি একবার ভাবি যে আমি যাবো কি যাব না, এই দিন তারিখ সম্পর্কে একটা আইডিয়া নিতে থাকি। আর ফাইনালি যেদিন অডিশনটা হবে ওই দিন আমি আসলে কনফিডেন্স পাচ্ছিলাম না যে আমি শুধু কেন যাব, আমি তো ওরকম গান শিখিনি, এখানে তো সব গান শিখে সবার যেতে হয়। কিন্তু আমার মা আমাকে লাস্টে বললো যে এত বড় একটা প্রতিযোগিতায় আসলে অংশগ্রহণ করতে পারাটাই বড় ব্যাপার, এখানে হার জিত আসলে বড় বিষয় না। আমি লাস্টে আমার মার ওই কথাটা শুনে আমি গেলাম আর কি। যখন আপনাকে অনেক মানুষ অ্যাটেনশন দিচ্ছে, ধরেন যে রাস্তায় বেরোলেও মনে হয় যে আমার দিকে 15-20টা মানুষ তাকায় আছে, তখন ওই নিজের মানে
নিজের যে একটা প্রাইভেসি, ওই জিনিসটা অনেকটা হ্যাম্পার হয়। আমি জানি না আসলে যে কোন জিনিসটা মেইন কারণ হিসেবে কাজ করছে, কিন্তু অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা, যে খ্যাতির বিড়ম্বনা। ভক্তদের তুলনা করাটা আসলে ক্ষতির কারণ না। ক্ষতির কারণ হচ্ছে কি যে আমি নিজেকে ওই জায়গায় ভাবতে শুরু করছি। হ্যাঁ, ভক্তরা বলছে, আমি ওইটা আসলেই ধরে নিচ্ছি যে না, আমি মনে হয় এরকম। বাট আসলে আমি তো কিছুই না, আমি ওই লেভেলের কোনো শিল্পীই না। তো আমার ওই জায়গাটায় নিজেকে মনে করাটা হচ্ছে যে ভুল হয়েছে। ভক্ত শ্রোতাদের এখানে কোনো ভুল নেই আসলে। তারা যদি কাউকে ভালোবাসে তাহলে তারা তাকে অনেক কিছুর সাথেই তুলনা করতে পারে, কিন্তু আমার তো নিজের অবস্থানটা নিজের বুঝতে হবে। গান থেকে আসলে দূরে ছিলাম না, মানে নিজে নিজে যে গান গাওয়াটা বা নিজে নিজে গান উপভোগ করা, এনজয় করা, এটা ছিল সবসময়, কিন্তু ওই মূলত ইন্ডাস্ট্রির থেকে দূরে চলে গেছিলাম। হ্যাঁ, কারণ ইন্ডাস্ট্রিতে যদি কাজ করতে হয়, মিডিয়া ইন্ডাস্ট্রি, গানের যে ইন্ডাস্ট্রিটা আছে, এখানে যদি কাজ করতে হয় তাহলে আপনাকে যেগুলা করতে হবে সেগুলো হচ্ছে যে সবার সাথে মানে সুসম্পর্ক মেনটেন করা, যেটা আমার দ্বারা সম্ভব হয়ে ওঠেনি। মানে আমার ওই সময় তখন 2020 সালে যখন অভিনয় গানটা করলাম, সাউন্ডটেকের যে মালিক বাবুল সুলতান ভাই, উনি আমাকে ডেকে নিয়ে কাজটা করালেন। মানে তখনও কিন্তু বেশ একটা খারাপ পজিশন চলতেছিল, তখন একটা খারাপ সিচুয়েশন চলতেছিল। তো ওই খারাপ সময়ে কিন্তু বাবুল সুলতান ভাই আমার পাশে দাঁড়াইছেন, আসিফ আকবর ভাই আমাকে সাপোর্ট করছেন, তারপরে ইথুন বাবু ভাই আমাকে সাপোর্ট করছেন। কিন্তু আমি করছি কি যে শুধু অকারণে, কেন যে এরকম হয়েছে আমি আসলে বলতে পারবো না। সুস্থ মস্তিষ্কে তো আসলে এরকম কোনো কিছু হওয়া সম্ভব না। তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছে, তাদের সাথে বেয়াদবি করে ফেলছি। তো যে কারণে হচ্ছে যে ইন্ডাস্ট্রি থেকে অনেক দূরে চলে গেছি। হ্যাঁ, আর ইন্ডাস্ট্রি থেকে দূরে চলে গেলে আমি কাজ করব কোথায়, যে কারণে হচ্ছে যে মানুষ আমাকে দেখতে পারেনি, শুনতে পারেনি, মানুষের সামনে আমি কোনো কিছু নিয়ে আসতে পারিনি। 2018-19 সালে প্রতি সপ্তাহে 2 দিন করে আমাকে টিভিতে দেখা যেত, মানে প্রতি মাসে হয়তো 8 বার করে আমাকে টিভিতে দেখা যেত। তো সেখানে তো আসলে অডিয়েন্সের একটা এক্সপেকটেশন ছিল যে এই প্রোগ্রামটা শেষ হলে অন্তত আমরা মাসে 8 বার না হলেও মাসে 1 বার করে ওকে দেখতে পারবো। সেখানে বছরেও 1 বার আমাকে দেখা যায়নি কোনো কাজ নিয়ে, কোনো গান নিয়ে। তো আমার মনে হয় যে অন্তত প্রতি মাসে অডিয়েন্সদের জন্য একটা করে গান আমি করতে চাই। কিন্তু আমার কথা হচ্ছে যে আমার দর্শক শ্রোতারা শুনতে চান কি না। তারা যদি শুনতে চান তাহলে অবশ্যই আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব যাতে ওই একটা গান আপনাদেরকে প্রতি মাসে অন্তত আমি শোনাতে পারি, যে কোনো মাধ্যমে। চশমাটা তেমনই আছে, আছে লাঠি ও পাঞ্জাবি তোমার, ইজি চেয়ারটাও আছে নেই সেখানে, অলস দেহ শুধু তোমার। আজানের ধ্বনি আজ শুনি, ভাঙাবে না ভোরে ঘুম জানি, শুধু শুনি না তোমার সেই দরাজ কণ্ঠে ভরা পবিত্র কোরআনের বাণী। বাবা কতদিন দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো কোথায় খোকা, ওরে বুকে আয় আয়। বাবা কত রাত দেখি না তোমায়, কেউ বলে না মানিক কোথায় আমার, ওরে বুকে আয়। সঙ্গীতাঙ্গনে আসলে আমার একদিন আগেও যে মিডিয়া ইন্ডাস্ট্রিতে আসছে বা একটা গান গাইছে, যার একটা গান রিলিজ হয়েছে, আমার থেকে 1 সেকেন্ডের আগে হইলো সে আমার থেকে সিনিয়র, এবং তার কাছ থেকে অবশ্যই আমার শেখার কিছু আছে। রিও মেলোডির থেকে আমার অনেকগুলো গানই শুনতে পাবেন আপনারা, মৌলিক গান। আর হচ্ছে যে রিও ড্রামা থেকে কিছু ওয়েব ফিল্ম এবং কিছু যেটাকে বলে টেলিফিল্ম, এইগুলো হচ্ছে নির্মাণ করা হচ্ছে, এবং সেগুলোতে যেখানে যেখানে আমাকে দরকার পড়তেছে, রিও মেলোডি এবং রিও ড্রামার যে মূল প্রডিউসার মিনহাজ সুপ্রিয়, তো সে আমাকে আর কি যেখানে যেখানে সম্ভব সব জায়গায় আমাকে আর কি কাস্ট করার চেষ্টা করতেছে। যে কোনো গানে সে আমাকেই প্রথম প্রায়োরিটি হিসাবে রাখতেছে আর কি।
তোমার মনের ভেতর যাই, মুখের ভিড়ে মুখোশ পাই, ঘাসের ফাঁকে লুকিয়ে থাকে শিকারি যেন। তোমার চোখের ভেতর যাই, হাত দেখিয়ে ট্রেন থামাই, লুকোনো আঘাত রক্তপাত থামে না কেন? তুমি দেখছো তাকে, ভাবছো যাকে, সে আসলে মানুষ নয়, সে বেঁচে আছে শহরের এক কোণে, সে মৃত মানুষের চিৎকার শোনে। সে বেঁচে আছে শহরের এক কোণে, সে মৃত মানুষের চিৎকার শোনে প্রতিদিন। দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাইবো যে আমি আসলে আদব কায়দা ভুলে গেছিলাম, কিন্তু গান গাওয়া ভুলিনি। তো বর্তমানে আমি আসলে আদব কায়দাটা শিখছি নতুন করে আবার। আর গান তো আগের থেকেই গাইতাম, আর চেষ্টা করবো আগের থেকেও ভালো করে গান আপনাদের জন্য গাওয়ার, আর বেশি বেশি করে গান গাওয়ার। আর ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আবার আপনারা আমার গান শোনা শুরু করেন, আবার আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন। দেখবেন আগের থেকেও অনেক ভালো ভালো কিছু আপনাদের সামনে আমি নিয়ে আসতে পারবো।